প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টকশো আয়োজনে। আজকের এই টকশোতে আমরা আলোচনা করব প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপট। এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছে সম্মানিত তিনজন অতিথি। আসুন সবার সাথে পরিচিত হয়ে নেই। প্রথমে আমাদের সাথে রয়েছেন খন্দকার সোহেল রানা, অ্যাডভোকেসি ও কমিউনিকেশন কোঅর্ডিনেটর, সাইট সেভার্স; কাবেরী সুলতানা জ্যোতি, ট্রেনি সাব এডিটর, ঢাকা ট্রিবিউন; বশির আল হোসাইন, প্রোগ্রাম ম্যানেজার, জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আয়োজনে। প্রথমে শুরু করতে চাই খন্দকার সোহেল রানা, আপনাকে দিয়ে। আমরা যখন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে কথা বলি, এই বিষয়টি যে শুধু বাংলাদেশের বিষয় তা নয়, আমরা জানি এটা একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট রয়েছে, জাতিসংঘে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তাদের সনদ রয়েছে। তো বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তির অধিকারের যখন কথা আমরা বলি, আসলে এর বৈশ্বিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের যে আইনি কাঠামোগুলো রয়েছে সেই বিষয়ে যদি আপনি একটু বলেন। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শকদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। যে প্রশ্নটি করলেন সেটা থেকে যদি আমরা শুরু করতে চাই, হ্যাঁ, বাংলাদেশ জাতিসংঘের সদস্য দেশ হিসেবে আপনি যেটা বললেন যে জাতিসংঘে এই বিষয়টা নিয়ে সনদ পাশ করা হয়েছে এবং বাংলাদেশ সেই সনদ সমর্থন করা এবং অনুস্বাক্ষর করার প্রথম সারির দেশগুলোর মধ্যে অন্যতম। আমরা সবাই জানি যে জাতিসংঘে এই সনদটি পাশ হয় 2006 সালে এবং 2007 সালেই বাংলাদেশ অনুসমর্থনও করে এবং স্বাক্ষরও করে। তো এই সনদে স্বাক্ষর করার ফলে যেটা হয় যে বাংলাদেশের জন্য একটা দায়িত্ব বর্তায় যে বাংলাদেশ তার যে নীতি কাঠামো যেটা রয়েছে, আইনি কাঠামো যেটা রয়েছে, সেটা এই ইউএনসিআরপিডির, জাতিসংঘের যে সনদটা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, সেইটার সঙ্গে সামঞ্জস্য রেখে করতে হবে। তো সেটারই ফলশ্রুতিতে আমরা দেখি যে আমাদের প্রতিবন্ধী মানুষদের অধিকার ও সুরক্ষার আইন 2013 সালে এটা পাশ হয়। কিন্তু এক যুগ হয়ে গেছে এই আইনটা পাশ হওয়ার, কিন্তু এই এক যুগের মধ্যে আমরা দেখি আইনটা হওয়ার প্রায় 3 বছর বা তারও বেশি, 3 বছর পরে আমরা আইন বাস্তবায়নের জন্য যে আমরা বলি যে বিধিমালা, সেটা হয়েছে। আরও 3 বছর পরে, মানে আইন থেকে 6 বছর পরে এসে একটা জাতীয় কর্ম পরিকল্পনা তৈরি হয়। কিন্তু এই আইনের সঙ্গে সঙ্গে অন্য যে বিষয়গুলো, অন্য যে আইনগুলো একই সঙ্গে মানে সামঞ্জস্য করার দরকার, সেই জায়গাটাতে ঘাটতি আছে। পাশাপাশি এই জাতিসংঘের সনদের পরবর্তীতে আমরা দেখি যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, যেটা এসডিজি আমরা বলি, সেই এসডিজির বিষয়গুলো রয়েছে। সো এসডিজির বিষয়গুলো যদি আমাদের অর্জন করতে হয়, আমাদের দেশ থেকে যদি বৈষম্য দূর করতে হয়, প্রতিবন্ধী মানুষদের অধিকার এবং সুরক্ষাকে যদি নিশ্চিত করতে হয়, তাহলে অবশ্যই আমাদের যে দেশীয় যে আইনটির কথা আমরা বললাম, সেই আইনটির সঠিক বাস্তবায়ন জরুরি। এর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রেক্ষাপটে বেশ কিছু সামিট হয়ে থাকে, যেমন ধরা যাক যে গ্লোবাল ডিসেবিলিটি সামিট, যেটাকে আমরা সংক্ষেপে জিডিএস বলে থাকি। সেই সামিটটা 2 বছর পর হয়। সেখানে বাংলাদেশের অনেকগুলো কমিটমেন্ট করা আছে। এখন সরকার বা রাষ্ট্র থেকে যখন আমরা আন্তর্জাতিক পর্যায়ে যে কমিটমেন্টগুলো করে থাকি, সেই কমিটমেন্টগুলো যদি সঠিকভাবে আমরা বাস্তবায়ন না করি, সেটার যদি অগ্রগতি না হয়, তাহলে বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের দেশের ভাবমূর্তির যেমন একটি প্রশ্ন, ঠিক একইভাবে দেশীয় পর্যায়ে আমাদের প্রতিবন্ধী মানুষদের অধিকার এবং সুরক্ষার নিশ্চিতকরণের ক্ষেত্রে অন্যতম বাধা হয়ে থাকে। আমরা দেখি যে আমাদের রাষ্ট্রের কিছু আমি বলবো যে ঘাটতি রয়েছে। ঘাটতিটা কেমন? এই যেমন জিডিএস বললাম, গ্লোবাল ডিসেবিলিটি সামিট, সেই সামিটে বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। একইভাবে ওয়ার্ল্ড সোশ্যাল সামিটেও কেউ উপস্থিত ছিলেন না। আমি উপস্থিত ছিলেন না বলছি, আবার পাশাপাশি বলছি হ্যাঁ, কোনো না কোনোভাবে উপস্থিত ছিলেন। কিভাবে উপস্থিত ছিলেন? আমাদের যে বিদেশে যে মিশনগুলো আছে, জাতিসংঘের যে মিশন আছে, সেই প্রতিনিধিরা ওখানে উপস্থিত ছিলেন। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা দেশে কাজ করছেন, যারা দেশে বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখছেন, তাদের সঙ্গে সমন্বয়ের একটা ঘাটতি আছে। ওখানে কি উপস্থাপিত হচ্ছে বা আমাদের মিশনের যেই প্রতিনিধিরা তারা কি উপস্থাপন করলেন সেটা আমরা জানি না, বা উপস্থাপনের আগেও সেটা নিয়ে কোনো আলোচনা দেশে হয়নি। এই জায়গাটাতে যে ঘাটতিটা, সেই ঘাটতিটা আমরা দেশের ক্ষেত্রে আমাদের যে আইনটি আছে 2013 সালের আইন, সে আইন বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা দেখি যে শুধুমাত্র আমরা বলে থাকি যে প্রতিবন্ধী মানুষদের অধিকার এবং সুরক্ষার বিষয়টা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে পড়ে, কিন্তু এটা ছাড়া তো আরও অনেকগুলো মন্ত্রণালয়, অনেকগুলো দপ্তর আছে। তাদের মধ্যে কোঅর্ডিনেশনটা কোথায়?
আইনে সুস্পষ্টভাবে বলা আছে যে কিভাবে কোঅর্ডিনেশন করতে হবে, কোঅর্ডিনেশন কমিটিগুলো কিভাবে কাজ করবে, কিন্তু সেটা যখন হচ্ছে না তখন আমরা দেখি আসলে যে এখানে আমরা বলতেই পারি যে রাষ্ট্রের সদিচ্ছার অভাব রয়েছে। অনেক ধন্যবাদ। আমরা আসবো বিস্তারিতভাবে, বিশেষ করে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের যে ভাবমূর্তি, টেকসই লক্ষ্যমাত্রা, আমরা জানি যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, সেটা অর্জনে কিন্তু বাংলাদেশ অনেক অগ্রগতি ছিল, স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। কিন্তু এমন একটা প্রেক্ষাপটে আমরা এখন এসে দাঁড়িয়েছি, আন্তর্জাতিক যেই কমিটমেন্টের জায়গাগুলো থেকে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে বা পিছিয়ে গিয়েছে, এটা আমরা দেখতে পেয়েছি। হয়তো বা এটার বিষয়ে আমরা আরও আপনার কাছে শুনবো, যেহেতু একটা আপনি আন্তর্জাতিক সংস্থায় কাজ করছেন, এখানে বৈশ্বিক যে ডিসিশন বা পরিকল্পনাগুলো হয় সেটার সাথে আপনি একই সাথে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশের যে গ্যাপগুলো আছে আমরা বিস্তারিত আবার আপনার কাছে শুনবো। এই পর্যায়ে কাবেরী সুলতানা জ্যোতি, আপনি তো মিডিয়াতে কাজ করছেন এবং আমরা জানি আপনি সেরেব্রাল পলসি আছে আপনার, এটা এক ধরনের প্রতিবন্ধিতা। তো এই যে আপনি একজন প্রতিবন্ধী ব্যক্তি হয়ে যে মিডিয়াতে কাজ করছেন, এই উঠে আসার গল্পটা যদি আপনি বলেন, আসলে সেই জায়গাটা কিভাবে সাহস করে আসলেন, এবং আপনি ঢাকা ট্রিবিউনের একটা বড় পত্রিকাতে এখন কাজ করছেন। মিডিয়া আসলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কতটুকু উপযোগী এবং কোথায় আসলে চ্যালেঞ্জগুলো আছে, আরও কি করা প্রয়োজন? প্রতিবন্ধী ব্যক্তিদের যদি বলি, শুধুমাত্র মিডিয়াতে না, সব জায়গাটাতেই কিন্তু চ্যালেঞ্জ, একদম পড়াশোনা থেকে শুরু করে জব সেক্টর পর্যন্ত, এবং সেটা যে কোনো ধরনের প্রফেশনই হোক। আর আমি আজকেই আমার এক বন্ধুর সাথে কথা বলতেছিলাম যে ওদের দেশে এরকম কোনো মানে পারসনস উইথ ডিসেবিলিটিস যারা, তারা হচ্ছে মিডিয়ার সাথে সম্পৃক্ত আছে কিনা। ওরা বলছিল যে একটা জিনিস হয়, যদি কেউ জার্নালিজমে পড়ে সেক্ষেত্রে কোনো বাধা নেই সাংবাদিকতায় যেতে, কিন্তু যেতে কতটুকু পারছে এটার আসলে আমাদের কোনো ধারণা নেই। তার মানে আমি ব্যক্তিগতভাবে আমি অন্য একটা সাবজেক্টে পড়ে আমি কিন্তু সাংবাদিকতায় এসছি, কিন্তু আমাদের দেশে তো আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে কিন্তু জার্নালিজমে পড়ে অনেক শিক্ষার্থী বের হচ্ছে। কিন্তু আমরা কিন্তু দেখছি না যে প্রতিবন্ধী কোনো শিক্ষার্থী সাংবাদিকতার সাথে আসলে জড়িত। আমি যদি ভাইয়ার কথার সাথে যুক্ত করে বলি যে এই যে গ্লোবাল ডিসেবিলিটি সামিটে হচ্ছে আমাদের প্রতিনিধিরা আসলে কিভাবে গেল না, বা কতটুকু কাজ হলো কি হলো না, এই জিনিসটা আসলে মনিটরিংটা কে করবে? মানে মিডিয়ারও কিন্তু এখানে একটা বড় ভূমিকা আছে যে অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রতিনিধিরা কি করছে, বা আমাদের আইনটা যেটা আছে, আমাদের জাতীয় আইন, জাতীয় পর্যায়ে সেটা কতটুকু আসলে বাস্তবায়ন হচ্ছে। এই জায়গাগুলোতে তো মিডিয়ার একদম মানে অনেক কাজ করার জায়গা আছে। কিন্তু আমি যদি বেসিক জায়গাগুলোতে বলি, ধরেন আমার পরিবার সচেতন, আমার এনভায়রনমেন্ট হয়তো আমার জন্য অনেক বেশি সাপোর্টিভ ছিল বলে আমি মিডিয়া বা আমার চাকরি করছি আমি এখন। কিন্তু বেসিক এডুকেশনের যে জায়গাটা, সেই জায়গাটা যতক্ষণ নিশ্চিত না হচ্ছে, তো সেটা আসলে কেন হচ্ছে না? কারণ প্রত্যেকটা স্কুলের কথা তো বলাই হচ্ছে, এখানে একীভূত শিক্ষার কথা বলা হচ্ছে, তো ওই জায়গাগুলো তো হচ্ছে না। তাহলে সাংবাদিকরা কেন এই জিনিসগুলো তুলে আনতে পারছে না? কারণ তাদেরও কিন্তু আসলে প্রতিবন্ধিতা সম্পর্কে কোনো ধারণা নেই। এই যে এই আইনটা যে আছে, এটা সম্পর্কে আসলে কতজন সাংবাদিকের ধারণা আছে, এখানেও কিন্তু অনেক মানে প্রশ্নের জায়গা আছে। তো আমার কাছে মনে হয় যে যখন সাংবাদিকতায় আমি যুক্ত হচ্ছি, আমার যে ধরনের প্রতিবন্ধিতা, সেরেব্রাল পালসি, এই ধরনের প্রতিবন্ধিতা নিয়ে একটু চ্যালেঞ্জ আছে কিছু, কিন্তু আমি যেভাবে কাজ করছি, যেমন অনলাইন ডেস্কে কাজ করছি, আমি তো কাজটা করতে পারছি, এবং আমার মতো আমার অন্য কলিগরা যাদের প্রতিবন্ধিতা নেই, তারাও কিন্তু অনলাইনে কাজ করছে। তো এখানে কাজ করতে গিয়ে কিন্তু আমার মনে হচ্ছে না যে আমাকে একটু মনে হয় এক্সট্রা কোনো সুবিধা দিচ্ছে। মানে একীভূতর কথা বলতে গেলে কিন্তু আমাদের এটা বারবার আসবে যে আমরা সিস্টেমটা কিভাবে অপারেট করছি, যেটা সবাই অ্যাভেল করতে পারতেছে। তো এরকম কিছু বিষয় আছে। আর মানে সাংবাদিকদের আসলে আমার কাছে মনে হয় এখন আমি জয়েন করার পরে আসলে আমার আরও বেশি ফিল হয় যে কাজ করার তো আসলে অনেক জায়গা আছে। আমি ওই যে বললাম শিক্ষাক্ষেত্রে, আমি যখন রাস্তায় বের হচ্ছি, পরিবহন ক্ষেত্রটা কিভাবে কাজ করছে,
কারণ সাংবাদিকের তো আসলে কোনো বাধা ধরার জায়গা নেই যে একটা জায়গাতে কাজ করবে। তো প্রত্যেকটা জায়গায় কিভাবে প্রতিবন্ধী ব্যক্তিরা পিছিয়ে আছে, তাদের কিভাবে আসলে পিছিয়ে আছে বলতে তাদের কিভাবে পিছিয়ে রাখা হয়েছে, সেই জিনিসগুলো নিয়ে আসলে কিন্তু তুলে ধরার জন্য মানে অনেক অনেক অনেক, আমি মানে এইভাবে বলবো, সাংবাদিকরা যদি মানে কোনো কিছু মনে করে যে এখন যে না কোনো তো হট টপিক নাই দেশে, কিন্তু তাদের জন্য অনেক বড় একটা টপিক। প্রতিবন্ধিতা কিন্তু খুব ছোট একটা বিষয় না, এবং এটা সব কমিউনিটির মানুষের মধ্যে আছে, নারী পুরুষ ভেদ মানে নারী পুরুষের মধ্যে আছে, ধনী গরিবের মধ্যে আছে। তো আমার মনে হয় যে মানে সাংবাদিকতায় এই পেশাটাতে অনেক কাজের জায়গা আছে। অফকোর্স আমরা আবারও শুনবো, বিশেষ করে আপনার বেড়ে ওঠার গল্প, আপনি পরিবারের কথা বলেছেন, পরিবার অনেক ভূমিকা আছে, নিশ্চয়ই ফিরবো আপনার কাছে আরও এই বিষয়গুলো জানার জন্য। এ পর্যায়ে বশির আল হোসাইন, আপনার কাছে জানতে চাই একটা বিষয় হয়তোবা আমরা অনেকেই জানি বা জানি না, সেটা হলো যখন আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের অর্জনের জায়গাগুলো দেখি, বিশেষ করে ক্রীড়াঙ্গনে, সেটা জাতীয় পর্যায়ে হোক আন্তর্জাতিক পর্যায়ে হোক, আপনি নিজেও একজন অ্যাথলেট, আপনি বাংলাদেশ প্যারালিম্পিক কমিটির মেম্বার ছিলেন এবং একই সাথে একটা বাংলাদেশের বৃহৎ ওপিডি নেটওয়ার্কের আপনি কাজ করছেন, এনজিডিও বা জাতীয় প্রতিবন্ধী তৃণমূল সংস্থা। তো প্রতিবন্ধী ব্যক্তিরা যে বাংলাদেশের জন্য অনেক সম্মান বয়ে এনেছে খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন অর্জনের মাধ্যমে, সেই বিষয়গুলোকে আসলে উঠে আসে, মানুষ কতটুকু জানে, এবং একই সাথে এই প্রক্রিয়াতে সংগঠনগুলো কিভাবে ভূমিকা পালন করতে পারে? ধন্যবাদ আপনাকে। আমি ছোট সময় ক্রীড়ার সাথে জড়িত, কারণ আমাদের দেশে প্রতিবন্ধীদের ক্রিয়াটা স্বাভাবিক না, মানে সহজ না খুব, যে প্রতিবন্ধী ব্যক্তিরা ইচ্ছা করলে খেলাধুলা করতে পারবে। হ্যাঁ, যেমন আমি যখন স্কুলে পড়ি তখন থেকেই বলি যে আমি স্কুলে যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হইতো তখন শুধু আমি তাকিয়ে দেখতাম যে অন্যরা খেলতো। আমার প্রধান শিক্ষক আমাকে দেখলো যে একদিন যে বার্ষিক ক্রীড়াতে আমি অংশগ্রহণ করতে পারতেছি না, আমার খুব খারাপ লাগছে আর কি, সে দূর থেকে ফলো করছে। তারপর সে আমাকে একটা সুযোগ করে দিল যে আমরা যে কক ফাইট বলি, হ্যাঁ, সে যেহেতু আমার এক পা নাই, আমি এক পায়ে কক ফাইট করতে পারবো, আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি কোন খেলাটায় অংশগ্রহণ করতে পারো, পর বললাম আমি যে এটা পারবো। ওইটাতে আমি ফার্স্ট হই আর কি, কক ফাইট, আমার সাথে কেউ পারেনি। হ্যাঁ, তারপর থেকে আমরা কাজ করি প্রতিবন্ধীদের খেলাধুলার জন্য। আমি ব্যক্তিগতভাবে আমার এলাকাতে কাজ করি, ওইখানে আমার গাজীপুরে একটা আমার আছে প্রতিবন্ধীদের একটা সংগঠন আছে, ওইটার আবার আমি সভাপতি, শারীরিক প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। আমাদের ওইখানে একটা গাজীপুর গ্লোরিয়াস ডিজেবিলিটি ক্রিকেট টিমও আছে, এটা নিয়ে আমরা কাজ করি। পাশাপাশি আমি প্যারাঅলিম্পিকেও কাজ করেছি। আমরা মানে আমাদের দেশের যেই খেলার জগৎ, আমরা যে খেলাধুলা করি, এই জন্য পর্যাপ্ত পরিমাণে যে পরিমাণে অপ্রতিবন্ধী ব্যক্তিরা খেলাধুলার জন্য সুযোগটা পায়, আমাদের প্রতিবন্ধী ব্যক্তিরা ও ধরনের সুযোগ পায় না। যেমন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যে খেলার মাঠ নাই, উপযোগী এই যে আমাদের থাকবে যারা প্রশিক্ষক খেলাধুলার উপর ট্রেনিং দিবে, এই ধরনের ট্রেনারের খুব অভাব আছে। আন্তর্জাতিক লেভেলে আমরা সবসময় খুব ভালো করেছি, যেমন গত এই যে এবছরই ডিসেম্বরের 7 থেকে 14 তারিখে আমাদের যে দুবাইতে ইয়ুথ প্যারা গেমস অনুষ্ঠিত হলো, এটাতে আমাদের দেশ খুব ভালো সফলতা অর্জন করেছে। আসলে এই বিষয়গুলো সরকার কিভাবে দেখে এবং মানুষ কেন জানে না? আসলে আমরা ক্রিকেট খেলা হলেই দেখি যে হারি জিতে আমরা জানতে পাই, যদি সংক্ষেপে একটু বলেন, কারণ আমরা বিরতিতে যাব। প্রচার, ওই ধরনের প্রচারটা নাই আমাদের দেশে। এটার মূল মিডিয়া হয়তো বা একটা বড় ভূমিকা পালন করে। ওকে, না অনেক ধন্যবাদ। বিশেষ করে আমাদের আসলে অনেক অর্জন আছে, অনেক ক্ষেত্রে আমরা জানিও না, তবে আপনি যেই জিনিসটি বের করে এনেছেন বা বলেছেন, এটা আমরা অনেকেই জানি যে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের যারা খেলোয়াড় আছেন তাদের সুযোগ সুবিধার অনেক ঘাটতি রয়েছে, এবং একই সাথে সেই জিনিসটা মিডিয়াও আসে না, এবং সরকারেরও জবাবদিহিতার জায়গাটা, যেটা খন্দকার সোহেল রানাও বলেছেন যে আন্তর্জাতিক কমিটমেন্ট থাকা সত্ত্বেও আমরা আসলে সেগুলো বাস্তবায়নের জন্য যে রিপোর্টিং বলেন, যে কর্মপরিকল্পনা থাকা প্রয়োজন, সেটা একটা বড় ঘাটতি রয়েছে। সোহেল রানা, যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের যে ঘাটতির কথা আপনি বলছিলেন, কিন্তু একটা বিষয় আমরা তো জানি যে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে সবসময় যে কোনো বিষয়গুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। আমাদের যে আইনি কাঠামো রয়েছে সেগুলো অনেক শক্তিশালী, আমাদের সংবিধানও কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের সকল অধিকারের মর্যাদা নিশ্চিত করে। তো এবং একই সাথে টেকসই লক্ষ্যমাত্রায় বাংলাদেশ এবছর ভিএনআর ভলান্টিয়ার ন্যাশনাল রিভিউ আমরা জানি যে সাবমিট করেছে। তো আসলে প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়গুলো কতটুকু উঠে এসেছে এই প্রক্রিয়াতে? ধন্যবাদ। দুটো বিষয় আপনি এখানে তুলে ধরেছেন। একটা হচ্ছে যে কতখানি বৈশ্বিক পর্যায়ে বিশেষ করে ভিএনআরে উঠে এসেছে, এবং বাংলাদেশ সবসময় এটাকে গুরুত্ব দেয়, কিন্তু তারপরেও কেন আমরা এই আলোচনা প্রসঙ্গে আমরা বলছি যে পিছিয়ে আছি এই জায়গাটাতে।
প্রথমটাতে যদি আসি যে ভিএনআর এর যে প্রসেসটা, সেই প্রসেসটাতে আমরা যথেষ্ট, আমি বলবো যে ভালোভাবেই আমরা অংশ নিতে পেরেছি এবং প্রতিবন্ধী মানুষদের কথাটা এসেছে। আমরা যদি এবছরের রিপোর্ট দেখি, সেই রিপোর্টে একটা নির্দিষ্ট একটা অধ্যায় ছিল, যে অধ্যায়ে বলাই হয়েছে যে কেউ যারা পিছিয়ে থাকবে না এমন জনগোষ্ঠীর কথা সেখানে আছে। কারণ আমরা সবাই জানি যে এসডিজির বিষয়টা হচ্ছে যে লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউকে পিছনে ফেলে নয়। তো সেই জায়গাটাতে প্রতিবন্ধী মানুষদের সম্পর্কে একটা ডেডিকেটেড প্যারাগ্রাফই আছে এবং সেখানে যথেষ্ট অর্জনের কথা এবং ঘাটতির কথাও এসেছে। তো সেই প্রেক্ষাপটে আমরা বলতেই পারি যে সরকার সেখানে কিছু ঘাটতির বিষয় এবং চ্যালেঞ্জের কথাটা তারাও সেটা স্বীকার করেছে। এখন আপনি যেটা বললেন যে কেন আমরা বলছি যে তারপরেও ঘাটতিটা রয়ে গেছে, সেই ঘাটতি রয়ে যাওয়ার জায়গাটা আমি একটু আগে যেটা বলছিলাম যে সদিচ্ছার জায়গাটাতে কিছুটা অভাব আছে। কিভাবে অভাবটা রয়েছে এবং কিভাবে এই অভাবটা পূরণ করা যেতে পারে, সেই জায়গাটা থেকে যদি আমি বলি, তাহলে আমি কিছু রেফারেন্স দিতে চাই। যেমন ধরা যাক যে আমি যেটা বলছিলাম একটু আগে, যে আমাদের গ্লোবাল ডিসেবিলিটি সামিট জিডিএস, সেখানে আমরা ধারাবাহিকভাবে দুবারের সামিটে আমরা প্রায় 11টা কমিটমেন্ট করেছি এবং এই সামিটগুলোতে এই কমিটমেন্টগুলোর অগ্রগতি কতটুকু হলো এবং নতুন কোনো কমিটমেন্ট আসবে কিনা সেটা তুলে ধরার কথা। এই বছরে যখন অংশই গ্রহণ করলো না দেশ, এই কমিটমেন্টের জায়গাগুলো কি কি একটু যদি সংক্ষেপে যেমন ধরেন বলেন। আপনার একীভূত শিক্ষার কথা, সার্বজনীন স্বাস্থ্যের কথা, সোশ্যাল সেফটি নেটের আওতায় সকলকে সমানভাবে নিয়ে আসার কথা, এইরকম বড় দাগে, যেমন ডেটা একটা বড় বিষয়, এসডিজির সঙ্গেও ডেটার বিষয়টা একটা বড় বিষয়। তো সেই জায়গাগুলো রয়েছে এবং সেখানে সুনির্দিষ্টভাবে কমিটমেন্ট করা আছে যে এই সালের মধ্যে বাংলাদেশ এইটা অর্জন করবে, কিন্তু সেইটা হচ্ছে না। কেন হচ্ছে না? যে আমরা কমিটমেন্ট করেছি, আমাদের পরিকল্পনা আছে। যেমন এসডিজির ক্ষেত্রে যদি আমি আপনাকে বলি, যেখানে ভিএনআর প্রসঙ্গটা আপনি আনলেন, এসডিজি বাস্তবায়নের জন্য সরকারের সবচেয়ে একেবারেই কি বলবো সমসাময়িক বা বর্তমানে যে পরিকল্পনাটা আছে সেটা হচ্ছে যে মন্ত্রণালয় এবং দপ্তর ভিত্তিক কোন কোন লক্ষ্যমাত্রা, কোন কোন টার্গেটে, এসডিজি টার্গেট অর্জনের জন্য কোন সময়ের মধ্যে কাজ করবে, সেটা একটা সুনির্দিষ্ট রোডম্যাপ পরিকল্পনা রয়েছে। কিন্তু যখন আমরা দেখি যে সংশ্লিষ্ট দপ্তর এবং মন্ত্রণালয় তার বার্ষিক কর্মপরিকল্পনা তৈরি করছে, তখন কিন্তু ওই যে জাতীয় পরিকল্পনা আলাদা যেগুলো আছে, ইন্টারন্যাশনাল কমিটমেন্ট বলি বা আমাদের 2013 সালের প্রতিবন্ধী মানুষদের অধিকার ও সুরক্ষা আইনের আওতায় যে জাতীয় কর্মপরিকল্পনা বলি, সেই কর্মপরিকল্পনাগুলোকে আমরা বিবেচনায় আনছি না বলে আমাদের মনে হচ্ছে। কারণ সেটা বিবেচনায় থাকলে আপনার রিসোর্স ওখানে অ্যালোকেট করা হতো, বাজেট অ্যালোকেট থাকতো। যখন বাজেট অ্যালোকেটটা থাকছে না, তখন এইটার অগ্রগতি হচ্ছে না। পাশাপাশি কাবেরী আপা খুব সুন্দর একটা কথা বললেন যে মনিটরিংয়ের বিষয়, মনিটরিংয়ের যে মেকানিজম, সেই জায়গাটাতেও ঘাটতি আছে। কিভাবে ঘাটতি আছে? ইউএনসিআরপিডি আমাদের বাংলাদেশের একটা রিপোর্ট করার কথা যে ইউএনসিআরপিডি অনুযায়ী বাংলাদেশ সরকার কতখানি অগ্রগতি করলো এবং এটা 4 বছর পর পর করার কথা। আমরা এই পর্যন্ত একটা করতে পেরেছি, যদিও বাংলাদেশ সরকার আমরা বলছি যে আমরা 2টো করেছি, কিন্তু সেটা অনেক বিবেচনার মাধ্যমে আন্তর্জাতিক প্রেক্ষাপটে তারা একটা হিসেবে এটাকে গণ্য করেছে। কিন্তু তার পরবর্তীতে কিছু হচ্ছে, এই জায়গাটাতে কোঅর্ডিনেশন কিভাবে হবে, সেটা হতে পারে ক্যাবিনেট সেক্রেটারি থেকে, হতে পারে সমাজসেবা মন্ত্রণালয়, যেহেতু এই মন্ত্রণালয় সুনির্দিষ্টভাবে এটার জন্য দায়িত্বপ্রাপ্ত। এই জায়গাটাতে কোঅর্ডিনেশনের একটা বড় জায়গা রয়েছে। এবং আরেকটা বিষয় হলো, আমরা অনেক সময় আন্তর্জাতিকভাবে অনেক ধরনের কমিটমেন্ট করে থাকি, কিন্তু সেইটার জন্য যেই প্রয়োগের জন্য যে রূপরেখা থাকা প্রয়োজন, সেই জায়গাটা আসলে আসে না। এই প্রসঙ্গে যেটা বলতে চাই, যেহেতু আসে না এবং মিডিয়া কিন্তু সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং আপনি বলেছেন সুন্দরভাবে যে মিডিয়া আসলে বিষয়গুলো জানে না, যে একটা আইন আছে সেইটি অনেকেই জানেন। এমনকি শুধু মিডিয়া না, আপনি যারা সরকারের বিভিন্ন কর্মকর্তাও আছেন, অনেক সময় যখন আমরা তাদের কাছে যাই, আমরা শুনেছি যে আসলে এরকম একটা শক্তিশালী আইন আছে সেটা সম্পর্কে জানে না। আপনি রাজনীতিবিদদের কাছে যাবেন, সেখানে তারা জানে না। রাজনৈতিক দলগুলো অনেক সময় বিবেচনায় নিতে জানেন অধিকারের কথা। সবসময় একটা চ্যারিটি বা একটা করুণা বা দয়া দৃষ্টিভঙ্গি থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়গুলো ভাবা হয়। তো এই যে ভাবনা, দৃষ্টিভঙ্গি, এইটা কিভাবে আসলে মিডিয়া বদলতে পারে? কাবেরী সুলতানা। আচ্ছা, এখানে দেখেন আমরা বারবার ইউএনসিআরপিডির কথা বলছি, কিন্তু তার মানে আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি আমরা আমাদের একটা বেস ধরে, কিন্তু ইউএন সিস্টেম যখন কাজ করছে, ইউএনেরও তো একটা দায়িত্ব আছে যে আসলে আমাদের দেশে যে অপারেশনগুলো চলছে সেগুলো কিভাবে চলছে। এখানে কিন্তু ইউনেস্কোর গাইডলাইন আছে, কিন্তু ইউনেস্কোরও কিন্তু একটা মনিটর করা
অন্তত ইউএন সিস্টেমের ভেতরে আমি যদি একটু অভিজ্ঞতা বলি যে আমরা 3-4 জন প্রতিবন্ধী ব্যক্তি ইউএন সিস্টেমের সাথে কাজ করার আমাদের অভিজ্ঞতা হয়েছে। সেখান থেকে আমি দেখেছি যে ধরেন আমি কিন্তু ইউএন ভলান্টিয়ার হিসেবে জয়েন করার পরে আমি ইউএনডিআইএস এর কথা জানতে পেরেছি, বা এরকম একটা রোড ম্যাপ আছে, স্ট্র্যাটেজি প্ল্যান আছে। তো এটা আমি বিশ্বাস করি আমার মোটামুটি আমরা বাকি যারা প্রতিবন্ধী কলিগ জয়েন করেছি, ইউএন সিস্টেমের সাথে কাজ করেছি, তারা সবাই এটা জানে, কিন্তু তারা তো জেনে বাইরে এসে বলতে পারছে না। এই চ্যালেঞ্জটা কেন? মানে ইউএন সিস্টেমের সাথে কাজ যখন একজন প্রতিবন্ধী ব্যক্তি করে, তখন কেন তার বাইরে অ্যাডভোকেসি করার সুযোগ হয় না? কারণ আমি ওইখানে গেলাম, আমি জানলাম, জেনে এসে আমি যদি এই কমিউনিটির মধ্যে এটা না জানাতে পারি, তাহলে তো আসলে আমার ওইখানে গিয়ে কোনো লাভ হচ্ছে না, আমার কমিউনিটির কোনো উন্নতি হচ্ছে না। একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আসলে জানা প্রয়োজন, ইউএন এর যেমন আমরা ভিএনআর এর কথা বলি, এটা ভলান্টারি বলা হয়, কারণ একটা সরকার ইউএন সনদে স্বাক্ষর করলেও তাদের কিন্তু ঐচ্ছিক একটা প্রতিপালনের জায়গা থেকে রাষ্ট্র, জাতিসংঘ কোনো রাষ্ট্রকে এটা বাধ্য করতে পারে না, কিন্তু মিডিয়া তো পারে। আমার প্রশ্ন হলো, ওই মিডিয়া জায়গাটাতেই আসতেছিলাম, সরকারকে আসলে কোথায় কাজ হচ্ছে না, কোথায় কাজ করা প্রয়োজন, সেগুলো তুলে ধরা প্রয়োজন। সেই জায়গাটা আসলে মিডিয়া কি করতে পারে? ওই জায়গাটাতেই আসতেছিলাম যে যখন ধরেন আমি তো না জেনে না বুঝে গিয়ে সরকারকে আসলে কোশ্চেনগুলো করতে পারতেছি না, তো যখন আমি এই জায়গাটাতেও চাপ দিতে পারছি না একটা সিস্টেমের মধ্যে, তখন আমার দেশের সরকার তো জানে যে ওর মতো কাজ করবে। এখন আমি ইউএনসিআরপিডি মানলাম বা না মানলাম, আমাকে তো কেউ প্রেশার দিতে আসবে না। এবং সাংবাদিকরা যে কাজ করতে পারছে না, ওই যে আমি প্রথমে বলে নিলাম যে ইউনেস্কোর যে ডিসেবিলিটি রিলেটেড যে গাইডলাইনটা, সেটা তো সাংবাদিকদের মধ্যে ছড়িয়ে দিবে কে? শুধু তো এটি ইউনেস্কোর একা দায়িত্বও না, এখানে গভর্নমেন্টের একটা দায়িত্ব আছে। এখন গভর্নমেন্টের প্রোগ্রামগুলোতে আপনি দেখেছেন যে সরকারি পক্ষের যখন লোকগুলো আসে, তারা কিন্তু জাস্ট কিছু সময়ের জন্য এসে চলে যাচ্ছে, মানে পুরো প্রোগ্রামটা জুড়ে তারা থাকছে না। এই যে বলছেন যে তারা জানে না, তারা জানবে কিভাবে? আমি একটা প্রোগ্রামে গেলাম, গিয়ে আমি জাস্ট 5 মিনিট আমার কথাটা বলে আমি চলে আসলাম, আমি কমিউনিটির কথা শুনলাম না, তাহলে কিন্তু গভর্নমেন্ট এখানে একটা ফাঁক রয়ে গেছে। এবং যখন কোনো সাংবাদিক, তারাও কিন্তু প্রশ্ন করছে না কোনো গভর্নমেন্ট অফিসিয়ালসকে যে এই প্রোগ্রামটা তো এই বিষয় নিয়ে হচ্ছে, আপনি কেন পুরোটা সময় না শুনে কিভাবে কমিটমেন্টে যাচ্ছেন? মানে আরও বিষয় হচ্ছে যে আমাদের কোনো প্রতিনিধিত্ব কিন্তু এই সেক্টরে নাই। তো আমি এখন একজন প্রতিবন্ধী নারী এবং সাথে সাংবাদিক, তো আমার তো লেন্সটা আরও বেশি ডাইভার্স হচ্ছে দিনে দিনে। রাইট। তো তখন আমি প্রশ্ন তাকে করতে পারবো, কিন্তু আপনার মধ্যে প্রতিবন্ধিতা নাই, আপনি কিভাবে, মানে আপনার মধ্যে তো এই আগ্রহটাই জন্মাবে না যে আপনি গিয়ে একজন সরকারি লোককে এই প্রশ্নটা করেন। অনেক ধন্যবাদ। আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে এনেছেন। আমরা জানি যে প্রতিবন্ধিতা বিষয়ে যখন আমরা কথা বলি, নাথিং অ্যাবাউট আস উইথাউট আস, এবং এটার পিছনে বড় কারণ হলো লিভড এক্সপিরিয়েন্সেস। কারণ যার প্রতিবন্ধিতা আছে, তার যে অভিজ্ঞতা, সেইটা কিন্তু তাকে অনুপ্রাণিত করে বা তাকে একটা দৃষ্টিভঙ্গি দেয়, যেটা আসলে সরকার এবং অন্যান্য যারা সংস্থা আছে সেই বিষয়টা বুঝতে হয়, এবং বোঝাতে তারা আসলে অনেক কার্যকরী পদক্ষেপ নিতে পারে। তো একটা বড় জায়গা আপনি যেটা বলেছেন যে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি মিডিয়াতেও কম, এবং একই সাথে প্রতিনিধিত্ব সরকারি স্থানেও কম। এখানে চ্যালেঞ্জও আছে, মানে আমরা আসবো সেই জায়গা থেকে। বিশেষ করে যে বিষয়টা আপনি বলেছেন, আমি একটু বশির আল হোসেন আপনার কাছে আসতে চাই যে আমাদের আইন হয়েছে 2013 সালে। বাংলাদেশে আইনেও প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সংগঠিত করার কিন্তু বিধান রয়েছে। অ্যাকশন প্ল্যানেও সুনির্দিষ্টভাবে 17 বা 18 নম্বরে বলা হয়েছে সেলফ হেল্প গ্রুপ। প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলো আসলে তাহলে এই প্রক্রিয়ায় কি কাজ করছে? তারা তো সরকারের সাথে বলেন স্থানীয় জাতীয় পর্যায়ে কাজ করার কথা। সমতায় বাংলাদেশ একটা ক্যাম্পেইনও কাজ করছে, সাইট সেভার্স, যেটা আমাদের এখানে আছেন, প্রতিনিধি আছেন। সো আসলে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলোর ভূমিকা যদি একটু আপনি মূল্যায়ন করেন। প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলোর ভূমিকা তো অত্যন্ত গভীরভাবে এখানে আছে। যেমন আমাদের দেশে প্রথম আইন হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণ আইন, 2001 সালে আমাদের প্রথম আইনটা হয়। এটাও কিন্তু আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের যে সংগঠনগুলো আছে, এই সংগঠনগুলোর আন্দোলনের ফলে আমরা প্রথমেই চেয়েছি যে আমাদের দেশে একটা আইনের দরকার। তখন আমরা যারা প্রতিবন্ধী সংগঠন করি এবং আমাদের সাথে যারা প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করে, সংগঠনগুলো আন্দোলন শুরু করে যে একটা আইন আমাদের দরকার। এই আইনের প্রেক্ষিতে আমাদের 2001 সালে প্রথম আইনটা হয়, কল্যাণ আইন। এই কল্যাণ থেকে আমরা বের হওয়ার জন্য, অধিকার ভিত্তিক আইনের জন্য আবার আমরা আন্দোলন শুরু করি এবং ইউএনসিআরপিডি এর মধ্যে হয়ে যায়। কিন্তু আপনি যদি একটু আলোকপাত করেন, আইন বাস্তবায়নের ক্ষেত্রে, আইন হয়েছেও প্রায় 12 বছর আগে, সেখানে তাদের ভূমিকাগুলোকে আপনি স্থমিত দেখছেন নাকি কোথায় আসলে চ্যালেঞ্জগুলো আছে?
চ্যালেঞ্জগুলো আছে যে আমাদের যে দেশে আইনটা আছে, আইনটা সম্বন্ধে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলো জানে, হ্যাঁ, এবং এর বাইরেও তো প্রতিবন্ধী মানুষরা আছে, তারা আইনটা সম্বন্ধে এমন বেশি প্রচারণা নাই যে আইনটা সম্বন্ধে। এবং আইনটা যে বাস্তবায়নের জন্য আমাদের 5টা স্তরের কমিটি আছে, হ্যাঁ, কমিটিতে যারা আছে বেশিরভাগই সরকারি লেভেলের কর্মকর্তা, এবং প্রতিটা কমিটিতে 2 জন বা 1 জন করে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব এখানে আছে। বিশেষ করে ওইখানে যে প্রতিবন্ধী ব্যক্তিদের যে সরকারি কর্মকর্তা যারা আছে তারাও জানে না যে তারা এই আইনের কমিটির মেম্বার। আমরা বিভিন্ন জায়গায় কাজ করি, কারণ ওপিডিগুলো কি আমাদের দেশের ওপিডিগুলো খুবই মানে আর্থিকভাবে অসচ্ছল, কারণ ওপিডিগুলোর খুব দুর্বলতা হচ্ছে তারা কোথাও ফান্ডের জন্য পায় না। আপনি জানেন যে যে কোনো কাজ করতে হলে ফান্ডের দরকার। আমরা যেসব এলাকাতে আমাদের প্রজেক্ট চলে ওই এলাকাগুলোতে আমরা এই কমিটিগুলোকে অ্যাক্টিভ করতে পেরেছি, হ্যাঁ, যেমন ইগুলা বাৎসরিক যে মিটিংগুলা বা 4-3 মাস পর যে মিটিংগুলো আমরা ওই কাজগুলো আমরা করতে পেরেছি। এটাতে আমরা চাই যে সারা দেশেই যাতে এই এটা হয়, মিটিংগুলো পরিচালিত, কারণ এই আইনটা সম্পূর্ণভাবে কমিটি নির্ভর। এই কমিটি যতদিন পর্যন্ত অ্যাক্টিভ না হবে ততদিন পর্যন্ত আইনটা আমরা বাস্তবায়ন বা সুফলতা আমরা দেখব না। আমরা জানতাম আগে একটা অনুদান ছিল, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের দিক থেকে একটা বরাদ্দ দেওয়া হতো, কিন্তু বর্তমানে আসলে অবস্থান কোথায় আছে? এটা তো আমরা প্রায় 2 বছর যাবত এই অনুদানটা কোনো ওপিডি বা তারা এভাবে এটা দিচ্ছে না। একটা সময় ছিল আমরা এটা পেয়েছি, কিন্তু এখন 2 বছর যাবত এটার কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। তাহলে পুরোপুরি যে আমাদের প্রতিবন্ধী ব্যক্তির সংগঠনগুলো একটা আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, আপনার কথা থেকে সেটা ফুটে এসেছে। অনেক ধন্যবাদ। খন্দকার সোহেল রানা, যদি আপনার কাছে একটু আমি ফিরে আসি, যে বিষয়টা নিয়ে আলোচনা হলো, আমরা যতটুকু মোটা দাগে বুঝতে পেরেছি আমাদের দেশে আইনি কাঠামো থাকা সত্ত্বেও বাস্তবায়ন এবং মনিটরিং এবং একই সাথে সচেতনতার একটা বড় ঘাটতি রয়েছে। আপনি কমিউনিকেশনস এক্সপার্ট হিসেবে বাংলাদেশে অনেক বছর কাজ করছেন। এই আইনটিকে মানুষের কাছে জানানো এবং একই সাথে যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে জানানো এবং মিডিয়াকে আসলে সেইটা কিভাবে জানাতে পারে, এবং বিশেষ করে নির্বাচন আসছে আপনি জানেন, তো রাজনৈতিক দলগুলোকে আসলে কিভাবে জানানো যায়, কারণ যেহেতু প্রতিবন্ধী ব্যক্তিরা রাজনৈতিক অঙ্গনেও পিছিয়ে আছেন, তাদের কোনো প্রতিনিধিত্ব নাই, সংসদে বলেন, পার্লামেন্টে ককাস নেই, তো তারা তো হারিয়ে যাচ্ছে এত বড় একটা জনগোষ্ঠী। আসলে কি করা প্রয়োজন? না, এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। আসলে সবগুলো আলোচনা একটা আরেকটার সঙ্গে লিঙ্কড। প্রচারের জায়গাটা যেটা আপনি বললেন, দেখেন আমাদের যে জাতীয় কর্মপরিকল্পনা আইনের ধারাবাহিকতায় আছে, সেখানেও কিন্তু প্রচারের বিষয়টা বলা আছে এবং সুনির্দিষ্টভাবে দায়িত্ব বন্টন করা আছে। কিন্তু ঘুরে ফিরে সে একই জায়গায় যে এটা আসলে কোঅর্ডিনেশনের জায়গা এবং এটাকে মনিটরিংয়ের জায়গা, পাশাপাশি রিসোর্স অ্যালোকেশনের জায়গা। এখন ধরা যাক যে এটা দায়িত্ব থাকলো কোনো আমাদের মানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে, কিন্তু তারা সঠিকভাবে কাজ করছে কি করছে না, আপনি আমাকে কথা বলতে বলছেন কি বলছেন না, সেইটার উপরে ভিত্তি করে আমি কথা বলছি। ঠিক একইভাবে ওই তথ্য মন্ত্রণালয় এটাকে প্রচার করছে কি করছে না সেটা বলার জন্য বা মনে করিয়ে দেওয়ার জন্য, মনিটর করার জন্য সমাজসেবা মন্ত্রণালয় হতে পারে, সুনির্দিষ্ট একটা কোঅর্ডিনেটেড সেল থাকতে পারে। এটা নীতি নির্ধারক পর্যায়ের জায়গায়। পাশাপাশি আমাদেরও দায়িত্ব আছে এবং সেই জায়গা থেকে আমরা কাজ করছি। আপনি জানেন সাইট সেভার্স, আপনি একটু আগে বললেন, সমতার বাংলাদেশের মাধ্যমে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করছি, ইউএন সিস্টেমকে সঙ্গে নিয়ে, ওপিডিদেরকে সঙ্গে নিয়ে। ঠিক একইভাবে আসলে এটা রাজনৈতিক দলগুলোকেও ভাবতে হবে। কেন ভাবতে হবে? যদিও সংখ্যাটা সঠিকভাবে আমরা বলতে পারি না, কারণ সরকারের ওই যে কোঅর্ডিনেশনের কারণে এই বিবিএসের বিভিন্ন তথ্য অনুযায়ী আমরা দেখি বাংলাদেশের জনসংখ্যার ভিতরে প্রতিবন্ধী মানুষদের সংখ্যা কতখানি সেটা সঠিক নাই, কিন্তু আমরা আনুমানিক একটা যদি ধারণা করতে পারি, যেহেতু WHO বলে 15%-এর উপরে, বাংলাদেশের বিভিন্ন তথ্যে, সরকারের তথ্যে 9%, 2% বিভিন্ন রকম আছে। তো আমরা যদি ধরেও নিই যে 10%, তাহলে একটা বড় সংখ্যা। তাহলে এই মানুষদের কেন প্রতিনিধিত্ব থাকবে না সংসদে বা স্থানীয় সরকারে, বা কেন রাজনৈতিক দলগুলো তাদের কথা ভাববে না? আবার বলছি যে কোঅর্ডিনেশনের জায়গাটা খুব বড়, এবং এটা না হলে আমরা প্ল্যান করছি, আমাদের নীতি আছে, কিন্তু সেটার বাস্তবায়নের জায়গাটাতে ঘাটতি থেকেই যাবে। কারণ প্রতিবন্ধী মানুষ, যেটা কাবেরী আপা বলছিলেন, যে প্রথমত প্রতিবন্ধী মানুষ সে পিছিয়ে পড়া, তারপরে যদি সে নারী হয়, তারপরে সে যদি আরও বৈষম্যের শিকার হয়, তাহলে এই বৈষম্যটা রোধ কিভাবে হবে? রাইট। আপনি দুইটা বিষয়ে, যদি আপনার কথা আমি ভালো করে বুঝে থাকি, দুইটা বিষয় আপনি খুবই গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেছেন। একটা হলো আমরা কিভাবে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে উপস্থাপন করি, যে অনেক সময় দেখেন নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়,
যে একটা মিডিয়াতে আপনি একটা নাটক দেখছেন, সেখানে দেখানো হলো যে একটা ভিক্ষাবৃত্তি প্রফেশনের সাথে প্রতিবন্ধী। Right. এই যে এইভাবে নিজেদের অজান্তে আমরা যে তাদেরকে সমাজে এমনভাবে তৈরি করে ফেলেছি, সেখান থেকে কিন্তু আমাদের সমাজ এখনো যে বের হয়ে উঠতে পারছে সেটা আমরা মনে অবশ্যই। করি না। কিন্তু এই জায়গাটা আপনি কমিউনিকেশন এক্সপার্ট হিসেবে তুলে এনেছেন, বিশেষ করে তাদের পোর্ট্রেয়ালটা যেন খুব স্ট্রং হয়, কারণ প্রতিবন্ধী ব্যক্তি যে কোনো কাজ করতে পারে, তারা সমান যোগ্যতা এবং আমাদের থেকে অনেক যোগ্য তারা। সেটা কাবেরী যেমন কাজ করছেন, এরকম আরও হাজারো প্রতিবন্ধী ব্যক্তি আছেন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে স্ব কর্মস্থানে কিন্তু তারা অবদান রাখছেন। কাবেরী, আপনি একটা বিষয় বলছিলেন যে ইনক্লুশনের কথা যখন আমরা বলি, সেই ক্ষেত্রে তাদের অংশগ্রহণ বা প্রতিনিধিত্ব, সেটা মিডিয়ায় হোক বা যে কোনো সরকারি কর্মসংস্থানে হোক বা সকল জায়গাতে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে আমরা যখন দেখি, আমরা যখনই যাই, কথা হচ্ছে প্রতিবন্ধিতা বিষয় নিয়ে, কিন্তু আমরা যদি মূলধারার উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়গুলো আনতে চাই এবং প্রতিনিধিত্ব বাড়াতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভূমিকা কি হওয়া প্রয়োজন, কোথায় কাজ করতে হবে? এটার একদম মানে আমি এটা বারবার বলি যে এটা আসলে সিস্টেমের সমস্যা, সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, তাছাড়া উপায় নেই। কারণ আপনি হচ্ছে আমার এরকমও পরিচিত আছেন সাংবাদিক বন্ধু, সে আমার দেশের না, সে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি এবং সে নিউজ প্রেজেন্টার। তাহলে সে কিভাবে পারছে? তাকে ওই সিস্টেমটা দেওয়া হয়েছে, সে ওই পদ্ধতিটা জানে যে কিভাবে আমি হচ্ছে নিউজটা পড়তে পারবো। তো এরকম করে আসলে এবং সদিচ্ছা লাগবে, প্রতিষ্ঠানগুলোর সদিচ্ছার অনেক এখানে প্রয়োজন আছে। যেমন ধরেন আপনি দেখবেন যে আমরা যখনই কোনো জব সেক্টরে মানে আমাদের ভাইবা দিতে যাই, আমাদের কিন্তু প্রশ্ন করা হয় যে আপনি অফিসে কিভাবে আসবেন বা আপনি ম্যানেজ করতে পারবেন তো। কিন্তু কোনো প্রতিষ্ঠান কিন্তু আজ পর্যন্ত বলে না যে আপনার প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী আমরা এই সিস্টেম এখন পর্যন্ত ডেভেলপ করতে পেরেছি। আমরা তো এটা জানি যে তারা আসলে তারা নিজেরাও যেহেতু এটা জানে না, সব সিস্টেম আমরা পাবো না, কিন্তু তাদের দিক থেকে যে অ্যাপ্রোচের যে ব্যবহারটা, অ্যাটিটিউডের যে ব্যাপারটা, এগুলো কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ। এবং এগুলো দূর করার জন্য প্রথমত হচ্ছে মানে আসলে একটার সাথে এত বেশি ইন্টারকানেক্টেড যে গভর্নমেন্টেরও প্রেশার থাকতে হবে যে প্রতিবন্ধী ব্যক্তি অন্তত এত % তোমাকে নিয়োগ দিতেই হবে প্রতিষ্ঠানগুলোতে। আবার একই সাথে গভর্নমেন্টের এই জায়গাতেও কাজ করতে হবে যে প্রতিবন্ধী ব্যক্তিরা তো চ্যারিটির অংশ হয়ে থাকতে চায় না। আমি তো চাই না যে কেউ আমার প্রতিবন্ধিতা দেখে আমাকে একটা চাকরি দিক, আমি তো চাবো যে আমার যোগ্যতা দেখে আমাকে দিক। তো সেই জায়গাতেও হচ্ছে আমি ওই পর্যন্ত পৌঁছানোর জন্য রাস্তাটা কিভাবে তৈরি করা যায় সেটা নিয়েও একই সাইড দিয়ে কাজ করে যেতে হবে। আবার একই সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে নেতৃত্ব তৈরি করতে হবে এবং সব জায়গাতে প্রতিবন্ধী ব্যক্তিদের আসলে যুক্ত করে। কারণ প্রতিষ্ঠান যদি ভাবে আমি একজন প্রতিবন্ধী ব্যক্তিকে আমার প্রতিষ্ঠানে যুক্ত করে আমি একটা মহৎ কাজ করে ফেলেছি, এটাও কিন্তু অনেক বাজে ইম্প্যাক্ট ফেলবে আমাদের জন্য। কারণ প্রতিষ্ঠানের এটা দেখতে হবে যে আমি যখন যুক্ত করছি সে কি কি ব্যারিয়ারগুলো ফেস করছে এবং সেগুলো আমি কতটুকু মিটিগেট করতে পারছি, আমি প্রতিবন্ধিতাকে কতটুকু বুঝতেছি, এবং এরপরে আমার প্রতিষ্ঠানে যদি অন্য প্রতিবন্ধী ব্যক্তি আসে তার জন্য আমি কতটুকু ব্যবস্থা রাখতে পারছি, এবং হচ্ছে মানে আরও বিভিন্ন ধরন অনুযায়ী যদি প্রতিবন্ধিতা আসতে পারে, প্রতিবন্ধী ব্যক্তি আসতে পারে, সেক্ষেত্রে আসলে আমরা কি ব্যবস্থা রাখতে পারি। মানে এটা আসলে টোটালি মানে মাইন্ডসেটের একটা ব্যাপার, এখানে একটা বড় বাধা রয়েছে। বিশেষ করে আপনি যে পয়েন্টটি বলেছেন সেই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের নেতৃত্বের বিকাশ। আমরা জানি বাংলাদেশে কিন্তু অনেক প্রতিবন্ধী তরুণ আছেন যারা, আমি যেটা আগেও বলেছি, তারা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে তারা কিন্তু চাকরি পাচ্ছেন না। তাদের যে বিকাশ বা তাদের যে দক্ষতা আছে সেটা প্রমাণের সুযোগ পাচ্ছে না। তো একটা বড় কারণ হলো যারা তাদেরকে চাকরি দিবেন, ইভেন কি সরকারি পর্যায়েও তাদের যোগ্যতাকে মূল্যায়ন করা হয় না এবং তারা চাকরি বাজার থেকে বলেন, শ্রম বাজার থেকে বলেন, পিছিয়ে পড়ছেন। প্রথমেই বশির আল হোসেন, আপনি যদি সংক্ষেপে 1 থেকে 2 মিনিটের মধ্যে যদি একটু বলেন যে নতুন সরকার আসছে, নতুন প্রত্যাশার জায়গাগুলো থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার যে আইন আছে সেই অধিকার নিশ্চিত করার জন্য আসলে বাংলাদেশকে কোথায় গুরুত্ব দিতে হবে? প্রথমত এই অধিকারগুলো বাস্তবায়নের জন্য রাজনৈতিক অঙ্গীকার দরকার। হ্যাঁ, আমাদের রাজনৈতিক দলগুলার যে ম্যানিফেস্টোতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কি কি করবে এগুলো আমাদের তাদের কাছ থেকে নিতে হবে, অঙ্গীকার নিতে হবে তারা কীভাবেই করবে। বিশেষ করে আমরা সবসময় দেখছি যে রাজনৈতিক দলগুলো আমাদের প্রতিবন্ধীদেরকে সবসময় পিছিয়ে রাখে।
আপনি কি দেখেছেন যে জুলাই যোদ্ধাদের মধ্যে যারা আহত হয়েছে বা যারা প্রতিবন্ধিতা বরণ করেছে তাদের মধ্যে কেউ কি ফ্রন্টলাইনে আসতে পেরেছে? এরকম দেখবেন যে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দলই আছে, কোনো রাজনৈতিক দলের মধ্যে আমাদের যারা আন্দোলন করতে যে প্রতিবন্ধিতার শিকার হয় তারা কখনো মূল যে রাজনৈতিক দলের যে মূল জায়গাগুলোতে তাদের অবস্থান নাই। কিন্তু দেখা যাচ্ছে যে তাদের আন্দোলনের ফলেই কিন্তু একটি সরকার বা দলগুলো ক্ষমতায় যায়। হ্যাঁ, যখন দলগুলো ক্ষমতায় যায় তখন প্রতিবন্ধী ব্যক্তিদের কথা তারা ভুলে যায়। অনেক ধন্যবাদ আপনাকে। এর পাশাপাশি অন্য কোনো জায়গায় কি আপনি ফোকাস করতে চান যে পলিটিক্যাল পার্টিগুলোর বাইরে আর কোথায় বাংলাদেশ সরকারের গুরুত্ব দেওয়া প্রয়োজন, বিশেষ করে নতুন সরকার যখন আসবে? নতুন সরকার যখন আসবে তখন আমাদের একটাই দাবি যে সরকার যাতে আমাদের যে প্রতিবন্ধী ব্যক্তিদের যে অধিকার সুরক্ষা আইনের কমিটিগুলো আছে এই কমিটিগুলো যাতে ফাংশনাল হয়। হ্যাঁ, যতদিন পর্যন্ত কমিটিগুলো ফাংশনাল না হবে ততদিন পর্যন্ত আমরা এর আলোর মুখ দেখব না আইনটা বাস্তবায়নের। ওকে, অনেক ধন্যবাদ। কাবেরী, আপনাকেও যদি একই কোশ্চেন আমি করতে চাই, আসলে কোথায় কাজ করতে হবে বাংলাদেশকে? প্রতিবন্ধী ব্যক্তিদের যে অধিকার আছে, যে অধিকারের আমরা ধারণ করি, আমরা কাগজে আছে, কিন্তু প্রকৃত অর্থে যদি আমরা সেটাকে প্রয়োগ করতে চাই, আসলে বাংলাদেশকে আগামী 3 থেকে 5 বছরে কি করতে হবে? দেখেন, প্রতিবন্ধিতা নিয়ে কাজ করতে গেলে আসলে অনেক কাজ বাকি আছে, কারণ আসলে কেউ তো করতে চাচ্ছে না, করছে না, বা আমরা দেখছি না। আমি যদি স্পেসিফিক মিডিয়ার জায়গাটাতে আসি, তাহলে আসলে মিডিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে গবেষণা ধর্মী লেখা কিংবা প্রতিবন্ধী ব্যক্তি জীবন স্টোরিও হতে পারে, এবং প্রতিবন্ধিতা নিয়ে আরও বেশি কথা হওয়া, এটা খুবই জরুরি। এবং মিডিয়াতে সরাসরি অন্তর্ভুক্ত করতে হবে। তাছাড়া, এবং এটা তো আসলে মানে আমাদের এমন না যে অন্যায্য চাওয়া, আমরা তো বলছি না যে আপনি প্রতিবন্ধী ব্যক্তি হলেই তাকে চাকরি দিয়ে দেন, তাকে মিডিয়া হাউসগুলোতে ইয়া করেন। যে ছেলেটা জার্নালিজম বা যে মেয়েটা জার্নালিজম পড়ে বের হয়েছে তার নিশ্চয়ই যোগ্যতাটুকু আছে। তো ওই জায়গাগুলো থেকে তাদের অন্তত যুক্ত করা প্রত্যেকটা সেক্টর, এটা শুধুমাত্র আমি মিডিয়ার কথা আমি বলবোই না। এবং তারা আসলে কিভাবে কাজ করতে পারছে, তারা কতটুকু চ্যালেঞ্জ ফেস করছে, সেগুলো তাদের কাছ থেকে জানা, এবং আইনের সাথে কতটুকু প্রতিষ্ঠানগুলো কতটুকু মেনটেন করছে সেটা নিয়েও মিডিয়া ওইটার মনিটরিং এর কাজটাও মিডিয়ার আসলে করার জায়গা আছে। এবং আমি যদি সরকারের কথা বলি, সরকারের একদম সদিচ্ছা লাগবে, সরকারের প্রতিনিধির মধ্যে প্রতিবন্ধী ব্যক্তির প্রতিনিধিত্ব থাকতে হবে, তাছাড়া এটা আসলে কোনোভাবেই সম্ভব না। শুধু সদিচ্ছা কেন বলছি, আমরা কেন বলছি না এইটার জন্য প্রয়োগের জন্য যে মনিটরিং মেকানিজম বলবেন, অ্যাকাউন্টেবিলিটি যেটা থাকা, সেটাও অনেক গুরুত্বপূর্ণ আমার মনে হয়। এটা তো মানে আমি বলছি যে যখন আইন থাকে তখন এটা ইচ্ছা অনিচ্ছার বিষয় না। এটাই আমি বলছি যে এটা তো আমাদের দেশের আসলে বাস্তবতা দাদা, যে আইন তো আছে, আমি তো জানি আইন আছে, আমি তো জানি যে আমার সাথে আজকে এই বৈষম্য করলে আমি থানায় গিয়ে একটা মামলা করে দিতে পারবো, কিন্তু আমি থানা পর্যন্ত পৌঁছাবো কিভাবে? সরকার কি এটা বোঝে না? সরকার কিন্তু বোঝে, কিন্তু সরকারের কাছে এখনো এই জনগোষ্ঠীটা অনেক বেশি মানে নিচেও একটা আমি শুধু সরকার বলবো না, অনেক পরিবারও তো আছে যে তার পরিবারের প্রতিবন্ধী ব্যক্তিটাকে বুঝতে পারতেছে না। তো সেইখানে আমি বলবো যে সরাসরি প্রতিনিধিত্ব যদি সরকারের মধ্যে না থাকে, তাহলে আসলে 5 বছরের মধ্যে এটার কোনো সমাধানে আসা সম্ভব না। অনেক ধন্যবাদ, সুন্দর করে বলেছে। বিশেষ করে পরিবার, সমাজ এবং আমাদের সরকারের যে ব্যবস্থায় পরিবর্তন দরকার, সেখানে একটা অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম তৈরি করা দরকার। সেটা যদি না করতে পারি, আসলে আমরা যে সমতার বাংলাদেশের স্বপ্ন দেখি সেটা সম্ভব হবে না। সর্বশেষ খন্দকার সোহেল রানা ভাই, আপনি একটু যদি বলেন যে বাংলাদেশের আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশ অনেকটাই ঘাটতির কথা আপনি বলেছেন, এই যে বাংলাদেশের ঘাটতি, এটা পুনরুদ্ধারে আসলে আমাদের কি করা প্রয়োজন? ধন্যবাদ। আসলে একটাই, আমি যদি সূত্র ধরে বলি সবার, যে জাতীয় পর্যায়ে পরিবার, মিডিয়া, এই জায়গাগুলোতে যদি সঠিকভাবে যে আলোচনাগুলো, যে পরামর্শগুলো এলো, সেটা এলে অনেকখানি এটা পূরণ হয়ে যায়। কেন পূরণ হয়ে যায় সেটা আবার ওই সদিচ্ছার জায়গাটা, সিস্টেমের জায়গাটা। এবং একইভাবে দেখেন, এই বিষয়টা যে আমরা নিজের পরিবারে অনেক সময় অনেক কিছু করি, কিন্তু সেটা আমরা প্রকাশ করতে চাই না, আমরা ভালোটা প্রকাশ করতে চাই। সেইভাবেও যদি আমরা এটাকে উদাহরণ হিসেবে নেই, যে আমাদের দেশ, রাষ্ট্র যখন কমিটমেন্ট করছে ইন্টারন্যাশনাল মানে প্রেক্ষাপটে, আন্তর্জাতিক অঙ্গনে, সেই
কমিটমেন্টটাকে যদি আমি কতটুকু অর্জন করলাম বা অর্জন করার আমার ইচ্ছা আছে, প্রচেষ্টা আছে, সেটাকে যদি অন্তত আমি শোকেস না করি, তুলে না ধরি, তাহলে তো এটা মানসম্মানের বিষয়। সো রাষ্ট্রের যারা নীতি নির্ধারক, রাষ্ট্রকে যারা রিপ্রেজেন্ট করছে, জনপ্রতিনিধিরা যারা ভবিষ্যতে আসবেন, তাদেরকে এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে নিতে হবে। আর এই বিষয়টার ক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা এবং মনিটর করার ক্ষেত্রে সরকার একটা কাজ খুব ভালোভাবে করতে পারে, এবং আমার মনে হয় এটা সরকার এবং ভবিষ্যতে যারা দায়িত্ব নেবেন তাদের জন্য আমার একটা রেকমেন্ডেশন, একটা সাজেশন, সেটা হচ্ছে যে দেখেন, অনেক কাজ কিন্তু আমরা সরকার এবং বেসরকারি পর্যায়ে যারা আছি আমরা যৌথভাবে করে থাকি। যেমন ধরা যাক যে বাংলাদেশে জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশ একটা উদাহরণ, একেবারে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ একটা উদাহরণ। সেটা কিভাবে হয়েছে? আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ বা সার্কভুক্ত দেশগুলোর ক্ষেত্রেও যদি দেখি যে অধিকারের জায়গাগুলোতে সুনির্দিষ্টভাবে, আমি প্রতিবন্ধী মানুষদের অধিকারের কথা বলছি না আমি, কারণ প্রতিবন্ধী মানুষদের অধিকার এটা মানবাধিকারের পার্ট। সো মানবাধিকার আমরা যদি অর্জন করতে চাই, সুরক্ষা করতে চাই, এটাকে যদি আরও সংহত করতে চাই, তাহলে সরকার এবং বেসরকারি পর্যায়ে যারা কাজ করছি, একদম কমিউনিটি পর্যায়ে আমাদের ওপিডি, তৃণমূল থেকে শুরু করে সবাইকে যৌথভাবে কাজ করতে হবে, একত্রিতভাবে কাজ করতে হবে, এবং সেই কাজের সুযোগটা সরকারকে করে দিতে হবে। কারণ সরকারের রিসোর্স খুবই কম। সেই জায়গাতে যদি একসঙ্গে কাজের সুযোগটা তৈরি হয়, তাহলে আমরা দেশের ভিতরেও অগ্রগতি করতে পারবো, আন্তর্জাতিক এনজিও বা এই ধরনের সংস্থার মাধ্যমেও আমরা এটাকে তুলে ধরতে পারবো, এবং সেখানে আমার মনে হয় এই ভাবমূর্তিটা অনেকখানি ফিরিয়ে আনা সম্ভব। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, খন্দকার সোহেল রানা, কাবেরী সুলতানা জ্যোতি এবং বশির আল হোসাইন। আমরা একটা চমৎকার আলোচনা করেছি, তবে আলোচনার অনেক দিক থেকে যেটা বলবো, হতাশার চিত্র আমরা দেখতে পেয়েছি যে আমাদের আইন থাকা সত্ত্বেও প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ের যে অধিকার সেটাকে নিশ্চিত করা যাচ্ছে না। সো আমরা আবার হয়তো বা ভবিষ্যতে এটা নিয়ে আলোচনা করব, যেই প্রস্তাবনা আপনারা রেখেছেন মিডিয়াতে এটা নিয়ে আসতে হবে। তবে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তো প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে। আপনারা অনেকগুলো বিষয় এখানে দেখে উঠে এসেছে আলোচনার ক্ষেত্রে, সেটা হলো প্রতিবন্ধী ব্যক্তিদের যে অধিকার আছে সেটা অনেকাংশেই বাস্তবায়িত হয় না, এবং এখানে আসলে বড় একটা ঘাটতি রয়ে গেছে সদিচ্ছার, আইন সম্পর্কে জানা না জানার বিষয়গুলো, এবং একই সাথে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বিশেষ ক্ষেত্রে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় না। তো তাদের অন্তর্ভুক্তি ছাড়া, তাদের মতামত ছাড়া এবং তাদের অভিজ্ঞতা ছাড়া আসলে প্রতিবন্ধিতার এই যে একটা বড় বিষয় আছে তাদের অধিকারের জায়গা থেকে, সেগুলোকে কখনোই নিশ্চিত করা সম্ভব হবে না। তাই আমরা আশা করব বাংলাদেশ যে নতুন যাত্রার দিকে যাচ্ছে সমতার বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে, সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করে তাদের মতামত নিয়েই আমাদের এই আগামী সোনালী বাংলাদেশ বিনির্মাণে সবাই অংশগ্রহণ করবেন এবং অবদান রাখবেন, সেই প্রত্যাশা জানিয়ে আজকের অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা করছি।